আজকে থাকছি আমাদের নতুন বিয়ে হওয়া বিবাহিত জীবনের প্রথম বছর কোথায় কেটেছে, কিভাবে কেটেছে, বিয়ে হওয়ার পরে সেখানে গিয়ে কিভাবে আমরা সংসার করেছি, এই নিয়ে কিছুটা প্রস্তুতি। আশা করি আপনাদের ভালোই লাগবে, দেখতে থাকুন। নিউলি ম্যারিড লাইফ অফ দেবাশিস অ্যান্ড ইন্দ্রাণী, তপসিয়া, মেদিনীপুরের একটি জায়গা, একটি গ্রামের ব্লক, যেখানে আমার হাজব্যান্ডের পোস্টিং ছিল বেশ কয়েক বছর। বিয়ের আগেও সেখানে বেশ কয়েক বছর কাটিয়েছে এবং আমিও বিয়ের পর সেখানে গিয়ে কয়েক বছর কাটিয়েছি। এই হলো আমাদের কোয়ার্টারের সামনে, এটি হলো আমাদের কোয়ার্টারের সামনে। মাঝে মাঝে বেড়াতে যাওয়ার সময় এই গাড়িগুলো করে যাওয়া হতো বেড়াতে। সামনে ছিল বিশাল বড় ধান ক্ষেত। এটি আবার একটি সন্ধ্যাবেলাকার ছবি। কোয়ার্টারের সামনের দিককার ছবি, ফ্রন্ট ভিউ। এই হলো বারান্দার ছবি। এখানে বসে সকালবেলা চা জল খাবার, আবার সন্ধেবেলা স্ন্যাক্স, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে। কারেন্ট ওখানে প্রায় থাকতোই না, খুব অল্প সময়ের জন্য আসতো। সেই কারেন্টের দুর্ভোগ কিন্তু আমরা ভোগ করেছি। ছোট্ট তুলসী চারা এবং আরও কিছু ছোট ছোট ফুলের টব ছিল বারান্দায়, যেখানে আমি এসে প্রদীপ জ্বালাতাম, ধূপকাঠি দিতাম। এই হলো স্টাডি টেবিল। এখানকার একটি ঘটনা বলি। আমরা মাঝে মাঝে যখন একটু বাইরে যেতাম, দুদিন বাদে ফিরতাম, তো এখানে একটি স্টিকার লাগানো ছিল। আর এই অঞ্চলে সাপের খুব উৎপাত ছিল। যেহেতু অন্ধকার থাকতো, তাই অন্ধকার ঘরে ঢুকতে হতো, টর্চের আলোয় হয়তো ভালো দেখাও যেত না। হঠাৎ একদিন ঠান্ডা মতন আমার হাতে স্টিকারটা খুলে এসে লাগে, মানে ঘরে ঢুকবার সময়। তারপরে টর্চের আলো দিয়ে দেখতে, সেটি ছিল একটি সাপের মাথা, এবং সাপটি খুব মানে ভালোভাবে ওই স্টিকারটিতে আটকে ছিল। না হলে আমি তো একটি ছোবল সেদিনই খেতাম, তারপর জানি না কি হতো। তো এই লোডশেডিং আর সাপের উৎপাত, এই দুটোতে আমরা একদম নাজেহাল ছিলাম। এই হচ্ছে এখানকার লোকাল কিছু অপারেশন কেস থাকতো গরিব মানুষদের, তারা এসে করতো। তখন ব্যস্ত, ডাক্তারবাবু তখন ভীষণ ব্যস্ত। আরও কিছু ছবি, এরম অনেক মানুষের শুশ্রূষা করা হয়েছে তখন, গরিব মানুষদের। এই হলো আরেকটি ঘর। এখানে ভোল্টেজ স্টেবিলাইজার লাগানো আছে, কারণ কারেন্ট যতটুকু আসতো সে এত লো ভোল্টেজ যে ভোল্টেজ স্টেবিলাইজার দিয়ে সেই কারেন্টকে বাড়ানো হতো। এই হলো আমার পড়া স্টাডি টেবিল। এই হলো আমার হাজব্যান্ডের বইয়ের টোটাল সেট। এইটি হচ্ছে কোয়ার্টারের পেছন দিককার দরজা। এই দিক দিয়ে তখন কিন্তু আবার ওই মিউনিসিপ্যাল কলের জলও পেতাম না আমরা, কুয়ো থেকে ভারী জল তুলে নিয়ে আসতো। সেই ভারী জল তুলে নিয়ে এসে এই ড্রামে, আবার আরেকটা ড্রাম ছিল সেখানে ভরতো, বিভিন্ন ড্রামে ভরতো। সেই জল আমরা সারাদিনে ব্যবহার করতাম। এটি হলো পেছন দরজার দিয়ে বেরোনোর আরেকটা এক্সিট আর কি, এক্সিট পয়েন্ট। এইখানটায় এসে বারান্দা দিয়ে আমাদের যে কাজ করতো, সে এসে বারান্দা দিয়ে কুয়ো থেকে জল নিয়ে এসে বাসন মাজতো। তখনকার দিনের কাজের লোকেরা, মানে কাজের মাসিরা যারা ছিল, তারা অনেক পরিশ্রম করেছে। আজকে এসে ভাবি এখন কত সুবিধে, তাতেও সব কাজ করতে কত কষ্ট হয়। আর তখনকার দিনের মাসিরা কোথায় কুয়ো পাড়ে নিয়ে গিয়ে জামা কাপড় কেচেছে, বাসন মেজেছে হাসি মুখে, এবং কোনো অসুবিধে হলে বৌদি দাও এটা করে দিচ্ছি,
ওটা করে দিচ্ছি, সব সময় এগিয়ে এসছে। এবং তাদের যেমন আমরা উপকার করেছি, তাদেরও আমাদের প্রতি ফিলিংস খুব বেশি ছিল। এই হলো আমার ভাড়ার ঘর। এবং তখন ভাড়ার ঘরেতে খাবার দাবারের সঙ্গে নিচের তাকে কেরোসিন তেলও তো স্টকে রাখা হতো, কারণ গ্যাস তো ছিল না। গ্যাসে রান্না হতো, স্টোভে রান্না হতো, যা কেরোসিন তেলের ওপর নির্ভর করা। আর সন্ধেবেলা হলেই এই হারিকেন আর এই ল্যাম্প জ্বালানো হতো। এই হচ্ছে আমার রান্নার সরঞ্জাম। ছোট একটা কেরো গ্যাস ছিল, কিন্তু সেটা এত হাই স্পিড থাকতো যে ভাতের ফ্যান ট্যান সব উতলে উঠতো। এটি আরেকটি গ্যাস, পাম্প করা স্টোভ, যা তেলে চলতো। এত অসুবিধার মধ্যেও কত রকমের যে রান্না করেছি তখন, এখন এসে ভাবি কি করে পেরেছি। আর এটি হলো স্টোভ। এই স্টোভেতেও নানান ধরনের রান্না হয়েছে। তখন এনার্জি লেভেলটাই অন্যরকম ছিল। এই হলো আমার ঠাকুরের জায়গা, যেখানে দুবেলা আমি পুজো করতাম। আর এই দিকের ছবিটায় হচ্ছে নিচে একটি সেলফ আছে, যেখানে ওই ক্যাসেটস, তারপরে ওপরে তাকে সাজ সরঞ্জাম, একটি আয়না। এই হলো আমাদের ডাইনিং এরিয়া। এটি হলো বেডরুমের ছবি। তখন টেপ রেকর্ডার তো ছিল, এবং নানান ধরনের ক্যাসেট, গানের ক্যাসেট আমরা কিনে আনতাম, গান শুনতাম। এখন তো ক্যাসেট প্রায় দেখাই যায় না। তখন এই ক্যাসেটের খুব চল ছিল। আর ছিল অ্যালার্ম ক্লক, সকালবেলা অ্যালার্ম দিয়ে রাখতে হতো ঘুম ভাঙার জন্য। এই ছবিটা দিদি জোর করে তুলে দিয়েছিল। তখন দিদিরা গিয়েছিল আমাদের কোয়ার্টারে, জোর করে এই পজিশন নিয়ে আমাদের বলেছিল তোরা একসঙ্গে বস। তারপর দিদি এই ছবি তুলে দিয়েছিল। এটি হলো চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির। খুব জাগ্রত মন্দির, খুব সুন্দর জায়গাটা, শান্ত নিরিবিলি, অনেকটা এরিয়া জুড়ে। মায়ের কাছে গিয়ে প্রাণ মন ভরে প্রণাম করলাম, পুজো দিলাম। এটি হলো চিল্কিগড়ের রাধাকৃষ্ণ মন্দির। এই মন্দিরটিও খুব সুন্দর। এটি হলো একটি শিব মন্দির। এটি গোপীবল্লভপুরের একটি ছবি, কিন্তু ছবিটা অস্পষ্ট। এবার আসি বাবা মা, তারপরে দিদি, জামাইবাবু, বাচ্চা, তাদের বাচ্চা পুটকাই, সব বেড়াতে গেছিল আমাদের কোয়ার্টারে। খুব হই হই করা হয়েছিল সেই সময়। রান্না বান্না, বেড়াতে যাওয়া, সব একসঙ্গে। শুধু একটাই কষ্ট ছিল, প্রচণ্ড গরম। আর কারেন্ট না থাকার জন্য গরমটা আরও বেশি লাগতো আর কি। এই হলো কোয়ার্টারের বাইরের ছবি। বাবা মা, দিদি, বোনপো, আনন্দের কিছু মুহূর্ত। বাবা মার সঙ্গে আমি, এই পুটকেটার সঙ্গে, মায়ের সঙ্গে। ইনি হলেন সৎপতিদা, ওখানকার একজন উপকারী মানুষ, ডক্টর অমল সৎপতি, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, এবং তার সঙ্গে খুব ভালো অ্যাডভাইসারও ছিল। যেহেতু ওখানকার পরিবেশ উনি খুব ভালো মতন জানতেন, চিনতেন, তো যে কোনো ব্যাপারে খবর নেওয়া বা সন্ধান দেওয়া বা কোথায় কি আছে এর কথা বলা, এই সমস্ত কিছু ইনফরমেশন, এমনি গল্প করা। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এসে আমার হাজব্যান্ডের আর দাদার খুব গল্প হতো এই ঘরটিতে বসে, বা কখনো বারান্দায় বেরিয়ে। খুব ভালো ছিলেন। এদের কথা বলা যায়, কারণ এরা প্রচুর উপকার করেছে। এদিক থেকে দেখতে গেলে শিবপদদা, যার ছিল একটি দোকান, সেই দোকান থেকে সকালবেলার প্রায় জলখাবার আসতো,
ভালো ভালো মিষ্টি তৈরি করতেন, জিলিপি যেমন দারুণ তৈরি করতেন, এবং আমাদের খুব খোঁজ খবর নিতেন, রাখতেন। তারপরে আসছি ড্রাইভার বিমলদা, দীপঙ্কর, যে ঘর চারপাশটা পরিষ্কার করতো, ঘর মানে ফ্ল্যাটটাকে মেনটেন করতো। আর এইদিকে একজন জিডিএস স্টাফ, যে প্রায় মানে নানান ধরনের উপকারে লাগতো। কোনো কোয়ার্টারে কোনো কিছু খারাপ হয়ে গেল, এসে সারিয়ে দিয়ে গেল। মানে এরা সব হেল্পিং হ্যান্ডস, যারা প্রচুর উপকার করেছে। তো এই গেল তপসিয়ার কিছু স্মৃতি। নতুন বিবাহিত জীবনে হয়তো এই কোয়ার্টারে অনেক কষ্ট পেয়েছি, জল নেই, লাইট নেই। যেটা ছিল সেটা হচ্ছে মানসিক শান্তি। সেটাই অনেক অনেক কিছু এই জীবনের পাওয়া। এই গেল আমাদের নতুন বিয়ে হয়ে যাবার পর 1 বছর আমরা যেখানে কাটিয়েছি, সেখানকার কিছু টুকরো স্মৃতি। আসবো আবার পরবর্তীকালে আরেকটি অ্যালবাম নিয়ে। নমস্কার।